এখন দেখবেন আইন বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনায় নাহিদ রহমান ও রবি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছে আমি মাশরুফা এবং আমাদের আজকের আলোচনার বিষয় রাজস্ব আইন ও তার প্রয়োগ। রাজস্ব আদায় যেমন রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে সাথে একটি নাগরিকেরও দায়িত্ব আছে এই রাজস্ব প্রদান নিশ্চিত করা। এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্নই আমাদের করে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনার প্রেক্ষাপটটি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু খুলে বলতেন। আসলে আপনার একটা সরকার চালাতে হলে তো সরকারের টাকা লাগে। জি। তো টাকাটা আসে হচ্ছে থ্রু দ্য রেভিনিউ। রাইট। এবং রেভিনিউ দুভাবে যেটা আছে সেটা হচ্ছে সরকার বাইরে থেকে রেভিনিউ আর্ন করে, আর একটা হচ্ছে ডোমেস্টিক রেভিনিউ যেটা। তো আজকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ডোমেস্টিক রেভিনিউটা কিভাবে আসে, অ্যান্ড মেনলি রাজস্বটা সরকার আদায় করে বাই কর্পোরেট ট্যাক্স করে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইম্পোজ করে যেটা আছে, প্লাস আপনার যে ভিএটি যে ইম্পোজ করে সেটা, কাস্টমস ডিউটিস আছে সেটা, এবং certain other duties are there. এইগুলো দিয়ে the government imposes the revenue and that is being collected. রাইট। এবং টু রেগুলেট দিস রেভিনিউস বাই ট্যাক্স গুলোকে রেগুলেট করার জন্য তো আমাদের বিভিন্ন আইন আছে, এবং এগুলো কি এইগুলো ক্যাটাগরি হিসেবে এগুলো আলাদা করা আইনগুলো? হ্যাঁ, যেমন ধরেন আপনার কাস্টমস এর জন্য কাস্টমস অ্যাক্ট 1969 is there. আপনার মূল্য সংযোজনের জন্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপর ভ্যালু অ্যাডেড রুলস আছে। তারপর গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম বিভিন্ন এসআরও পাবলিশ করে থাকে, অর্ডারস, নোটিফিকেশনস, এবং দের ইজ অলসো এটা ছাড়াও আপনার ইনকাম ট্যাক্সের জন্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আছে। তো যেটা যে ধরনের রেভিনিউ সেই জন্য স্পেসিফিক লেজিসলেশন বাংলাদেশে আছে, সেটার আন্ডারে রেগুলেটেড হয় এবং ওটা ওভাবেই রিয়েলাইজ হয় আর কি। আচ্ছা, তো মূল্য সংযোজন কর যেটাকে আমরা ভ্যাট বলে জানি, তো বা শুল্ক আদায়ের ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা কি ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হন? কারণ এটা দেখা যায় এটা তো অনেক আইটেমের সাথে ভ্যাটটা যোগ করা থাকে। না, যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ভ্যাট একটা ইজ রাদার ইউনিক ইন দ্য সেন্স যে সরকারি কর্মকর্তার কিন্তু মনিটরিং ছাড়া কোনো কিছু করার দরকার পড়ে না। আচ্ছা, ভ্যাটটা কালেক্ট করে এবং ইট ইজ বিং ডিপোজিটেড। আচ্ছা, সো যেটা এনশিওর করে গভর্নমেন্ট অফিসিয়াল সেটা হচ্ছে যে ভ্যাটটা ঠিকমতো কালেকশন হয়েছে কিনা, এবং চালান দিয়ে এটা গভর্নমেন্ট এক্সচেকারের ফান্ডে এটা জমা পড়েছে কিনা। সো গভর্নমেন্টের যতটুকু দরকার সেটা হচ্ছে যে এটাকে এনশিওর করা যে ইট হ্যাজ বিন প্রপারলি কালেক্টেড, এবং সেটার জন্য যে কোম্পানিগুলো প্রত্যেকটা কোম্পানি ইজ সাপোজ টু কালেক্ট ভ্যাট in accordance with the law, এবং সেখানে সেটার জন্য অডিট হয়, ভ্যাট অফিসিয়ালসরা আসে এবং দের স্পেসিফিক ভ্যাট অফিসিয়ালস অ্যাসাইন্ড, ওনারা আসেন, ওনারা দেখেন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকেন ফাইন, যদি ঠিক না থাকেন তাহলে দে টেক নেসেসারি স্টেপস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। কিছু কিছু সময় ভুল হয়, কিছু কিছু সময় ইটস ফাইন। আচ্ছা, তো সরকার কিভাবে রাজস্ব আদায় করে থাকেন এটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন। আসলে তিনটা জিনিস আছে। রাজস্বটা ব্রড রাজস্ব অনেকভাবে হয়, মানে ইটস এ জেনারিক ক্লাসিফিকেশন, বাট রাজস্বর তিনটা কি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কাস্টমস, একটা হচ্ছে ভিএটি, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আপনি যেটা জানেন যে কর প্রত্যেক বছর কর, ইন্ডিভিজুয়াল কর, আয়কর যেটা আছে সেটা কিন্তু ইটস এ সিগনিফিক্যান্ট পার্ট অফ দ্য রেভিনিউ কালেকশন। তো ওইটা তো গভর্নমেন্ট আয়কর করে করে যে এত তারিখের মধ্যে আপনারা জমা দিবেন, জমা দেয়, সেলফ অ্যাসেসমেন্ট হয়, এবং তারপর যদি কোনো কারণে এটাকে রিওপেন করতে হয় তাহলে রিওপেন করে, না হলে করে না, ইটস ফাইন। এটা গেল আপনার। এন্ড দেন লাইকওয়াইজ ইনকাম ট্যাক্স যদি কর্পোরেটের বেলা হয়, তারা বছরের বার্ষিক শেষে দেখায় যে কত টাকা তারা আর্ন করেছে, কত টাকা খরচ হয়েছে, অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এই দুটো মাইনাস করে কর্পোরেট ট্যাক্স রেট অনুযায়ী দে পে দ্য ট্যাক্সেস।
ভ্যাট প্রত্যেকটা স্টেজে, ভ্যাট ইজ রাদার এ কমপ্লিকেটেড স্ট্রাকচার, বাট ভ্যাট প্রত্যেকটা স্টেজে আদায় করা হয় অন বিহাফ অফ দ্য নেক্সট end user and subsequent user on behalf, and then that is being deposited their accounts অথবা it is being deposited through treasury চালান। আর কাস্টমস ডিউটি যেটা আছে, দ্যাটস অলসো সিগনিফিক্যান্ট ডিউটি, সেটা ইম্পোজ করা হয় অ্যাট দ্য টাইম অফ ইম্পোর্ট। সো আপনি যখন একটা গুডস নিয়ে আসবেন বাংলাদেশে, সেই গুডসের উপর বাংলাদেশের প্রদত্ত বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস ডিউটি এবং কাস্টমস অ্যাক্টের আন্ডার যে অ্যাসোসিয়েটেড ডিউটিস আছে সেগুলো পে করে অ্যাসেসমেন্ট হয়। অ্যাসেসমেন্ট হওয়ার পর টাকাটা আপনি জমা দিবেন ট্রেজারিতে, তারপর গুডস আর বিং রিলিজড। সো গভর্নমেন্ট at the import stage takes a customs duty. So এগুলো সব ক্লিয়ারলি ক্লাসিফাই আচ্ছা, তো রাজস্ব আদায় পুরো প্রক্রিয়াটা কি আমদানি বান্ধব, মানে নাকি আমদানিকারীরা নানান অসুবিধার সম্মুখীন হয়? আমি যেটা বলতে চাচ্ছি, এটা কি ইম্পোর্ট ফ্রেন্ডলি নাকি ইম্পোর্টাররা কোনো ডিফিকাল্টি ফেস করে? ইটস এ ডিফিকাল্ট জিনিস অ্যাকচুয়ালি, এটা দুটেই আছে। ধরেন যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় আছে যে দিস ইজ জেনুইন মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা একটু জাস্ট প্রেক্ষাপটে বলি, সেটা হচ্ছে যে গুডস যেটা আছে, গুডস গুলো কিন্তু ক্লাসিফাইড বাই কোড নাম্বার, যে গুডসটা আপনি ইম্পোর্ট করবেন। তো দেয়ার কুড বি ডিফারেন্স অফ ওপিনিয়ন যে এটা আসলে এ হবে না বি হবে, এই কোডের জায়গায় বি কোড হবে। সো ডিউটিটা কিন্তু এ এন্ড বি এর মধ্যে ভ্যারি করে। তো অনেক সময় যেটা হয়, দেয়ার ক্যান বি মিসআন্ডারস্ট্যান্ডিং, তারা এটা বুঝলো না, তো বলে যে না এটা এ হবে না, এটা বি হবে। সো দ্য ডিউটি অ্যাকর্ডিংলি ইজ বিং অ্যাসেসড। সো অন জেনুইন মিসআন্ডারস্ট্যান্ডিং। আবার কিছু কিছু সময় আছে যে দেখা যায় যে কাস্টমস অফিসিয়ালস ইচ্ছা করে আপনার ক্লাসিফিকেশনস বদলে দিচ্ছে, যার ফলে 10 টাকা যদি 10% যদি আপনার কাস্টমস ডিউটি 12.5% যদি হয়, সেটা বেড়ে আরো বেশি হয়ে যায় গিয়ে। আচ্ছা, তখন কিন্তু আপনারা ওই ইম্পোর্টার ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা থাকে না। এবং কিছু কিছু সময় আছে কাস্টমস অফিসিয়ালস রাইটলি চেঞ্জ ইট। আচ্ছা, বিকজ কিছু কিছু সময় দেখা যায় যে অনেক সময় অনেক ইম্পোর্টার মিস ডিক্লারেশন দিয়ে নিয়ে আসেন, একটা জিনিস বলে আরেকটা জিনিস নিয়ে আসেন, আবার কাছাকাছি জিনিসে আরেক ডেসক্রিপশনে নিয়ে আসেন কম ট্যাক্স দেওয়ার জন্য। সো ইটস এ ব্যালেন্সড সিচুয়েশন, বাট মোর অর লেস দেখা যায় যে দ্য ব্যালেন্স ইজ rather against the importer as opposed to in favor of the importer, যেটা আমরা দেখি আর কি, if you look at the proportion আর কি। yes, proportion definitely. তো রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে আমরা আদালতে যে এত মামলা দেখি, তো তার মূল কারণটা আসলে কি? মূল কারণটা কি এটা আসলে আমরাও এখনো পর্যন্ত শিওর না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি ভ্যাট বলছে যে ফাঁকি হয়েছে, তো ফাইন, that is understandable. ফাঁকি হয়েছে, ফাঁকি হলে তদন্ত আছে। ভ্যাট অ্যাক্টের মধ্যে আপনার প্রসেস অফ রিয়েলাইজেশনটা বলা আছে। আচ্ছা, এখন যেটা দেখা যায় এটার মধ্যে দ্যাট এনভিসিজেস যে আপনি কি একটা প্রথমে একটা শো, মানে ভেরি বেসিক লেভেলে আপনি একটা শো কজ নোটিস ইস্যু করবেন, বলবেন যে এই সময়ের পিরিয়ডের জন্য এই হয়েছে, এই কারণে আমরা মনে করি যে ক্ষতি হতে পারে বা হোয়াট এভার, যেভাবে ল্যাঙ্গুয়েজটা ফ্রেম করা দরকার। জি, দেন ইউ রেসপন্ড টু দ্য শো কজ নোটিস, ইউ অ্যালাউ দ্য মানে এসএসসি টু রেসপন্ড টু দ্য শো কজ নোটিস, তারপর আপনি ডিটারমিনেশন করবেন, তারপর আপনি আমরা একটু ফেরত আসছি ডিসকাশন। আমাদের একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রকিবুজ্জামান খান। জি বলুন, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলবেন আমাদের সাথে। জি বলুন। হ্যালো বলুন। আমার প্রশ্ন ছিল হলো, জি, যে ইনকাম ট্যাক্স আদায় যে যারা করতেছেন, জি, তাদের এই যে বিল্ডিং আমরা নির্মাণ করে থাকি, আমি একজন প্রকৌশলী। আচ্ছা, তো আমরা যখন বিল্ডিং নির্মাণ করে থাকি, তো অফিস থেকে এই বিষয়টা বলতেছে যে আপনার যে খরচ হয়েছে এটা সরকারি রেটে আপনার খরচ হয়েছে এ বলতেছে। আচ্ছা, তো আমি তো আসলে বিল্ডিংটা নির্মাণ করেছি আমার ব্যক্তিগত রেটে। হ্যাঁ, তো আমার যদি টাকা থাকে মনে করেন 1 কোটি টাকা, যে ইনকাম ট্যাক্স ফাইলে আমার 1 কোটি টাকা আছে, তো এখন ওই বিল্ডিং নির্মাণ করার পরে বলতেছে যে না আপনার এই বিল্ডিং এর নির্মাণ ব্যয় হচ্ছে 1.5 কোটি টাকা। আচ্ছা, হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি শুনতে পাচ্ছি। হ্যালো,
তো যখন বলতেছে যে না আপনার নির্মাণ ব্যয় হয়েছে 1.5 কোটি টাকা, তাহলে আপনি এস্টিমেট দাখিল করেন। আচ্ছা, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। এস্টিমেট দাখিল করেন, সেটা সরকারি রেটে এস্টিমেট চাইতেছে, কিন্তু আমি তো আসলে ওই বিল্ডিংটা নির্মাণ করেছি সরকারি রেটে না, এটা আমার ব্যক্তিগত মিস্ত্রিকে, তারপরে আমার সিমেন্ট বালি ইট ক্রয় করে ব্যক্তিগত রেটে আমি কাজটা করেছি, ফলে আমি 1 কোটি টাকা করতে পারছি। এখন যদি সরকারি রেটে যাই তো দেখা যাচ্ছে আমার তো সরকারি রেটে অনেক বেশি হয়ে যাচ্ছে, 1.5 কোটি বা 1.25 কোটি টাকা পড়ে যাচ্ছে। তাই এখন 1.5 কোটি বা 1.25 কোটি টাকা পড়লে তো সেই 1.25 কোটি টাকার উপরে আমার ট্যাক্স দেওয়া হয় নাই, ট্যাক্স ফাইল আছে আমার 1 কোটি টাকা। হ্যাঁ, তখন বাকি 25 লাখ টাকা আবার মানে জরিমানা বা এই বিষয়ে আসলে আইনের প্রতিকার কি আছে বা সমাধান কি? ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। জি ধন্যবাদ। এইটা তো আসলে একটা স্পেসিফিক সিচুয়েশন বেসড ইস্যু, যে কেন এটা গভর্নমেন্ট রেটে বলেছে, কি বেসিসে বলেছে, মানে হয়তো এমন হতে পারে পার্টিকুলার লোকালিটির জন্য এই একটা স্পেসিফিক রেট থাকতে পারে। উনি দর্শক তো বলেননি কোন জায়গা থেকে আছেন বা কেন কোন কনটেক্সটে। আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে যে ওনার যে ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার আছেন বা যিনি ওনার ইনকাম ট্যাক্স ফাইলটা দেখেন, উনি যদি জিনিসটা হি ডিসকাসেস উইথ দ্য ট্যাক্স অথরিটিজ, আমার মনে হয় কোনো ডেফিনেটলি কোনো স্পেসিফিক সলিউশন পেয়ে যাবে। অবশ্যই স্পেসিফিক, কারণ এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে, সো এন্ড লোকেশন ওয়াইজ ব্যাপার আছে। সো এটা উনি হি শুড টেক স্পেসিফিক অ্যাডভাইস অ্যাকচুয়ালি। রাইট। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে মামলার আসলে কারণগুলো কি, তো ও যেটা বলছিলাম আর কি, যে ধরেন আপনার তো ক্যালকুলেশন দেয়ার ইজ এ প্রসেস, যে আপনি ভ্যাট আপনি সরকার মনে করছে ভ্যাট পাওয়া উচিত, সরকার পাচ্ছে, তো কোনো কারণে যদি সরকার মনে হয় যে না, সরকারের কাছে মনে হয় যে না ভ্যাট ফাঁকি দিয়েছে অথবা ভুলবশত ভ্যাট দেওয়া হয়নি, তাহলে সেটার একটা সিস্টেম আছে যেটাতে রিয়েলাইজ করার জন্য দেয়ার ইজ অ্যান অডিট। আমাদের আরো একটা ফোন এসেছে, সরি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি বিপ্লব বলছিলাম ঢাকা থেকে। জি আপনার প্রশ্নটি বলুন। প্যাকেটের গায়ে যে দ্রব্যের মূল্য লেখা আছে, খুচরা মূল্য, জি আমাদের তো সেই দামে কেনার কথা। আচ্ছা, কিন্তু মাঝে মাঝে শপিং মল গুলোতে দেখা যায় যে আমরা ওটা কেনার পর তার উপর তার আবার অতিরিক্ত ভ্যাট চার্জ করছে। জি, কিন্তু আমি যতটুকু জানি যে খুচরা মূল্যটা লেখা থাকে ওটা ভ্যাট শুদ্ধ লেখা থাকে। আচ্ছা, তাহলে পরবর্তী আবার আমরা ভ্যাট দিই কেন? আচ্ছা ধন্যবাদ। আমাদের আরেকটা প্রশ্ন আছে। হ্যালো হ্যালো, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। আমি একজন নিয়মিত করদাতা, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আচ্ছা, তো কর দিতে গিয়ে একটা বিষয়ে একটু সমস্যা, দুইটা প্রশ্ন আর কি আমার। একটা হলো যে আমার বিবাহের সময় গয়না সহ অন্যান্য বিভিন্ন জিনিসপত্র আমি উপহার হিসেবে পেয়েছি, সেটা আমি আমার আয়কর রিটার্নে আমি উল্লেখ করেছি, কিন্তু মূল্য উল্লেখ করি নাই। তখন আমি যাদের পরামর্শ নিয়েছি ওনারা বলছে যে এটা লিখে দিলে হবে যে মূল্য জানা নাই। আচ্ছা, তো পরবর্তীতে আরেকটু পড়াশোনা করে দেখলাম যে ওখানে বলা আছে যে বাজার মূল্য উল্লেখ করতে হবে, কিন্তু এটা 4 বছর আগের ঘটনা। তো এখন আমি কি বর্তমানে যে আমি রিটার্ন ফর্ম জমা দিই সেখানে কি আমি বাজার মূল্য পুনরায় উল্লেখ করতে হবে বা নাকি ওইটা ওইভাবে থাকবে, এটা একটা প্রশ্ন। আরেকটা অংশ হচ্ছে যে আমার মূল বেতনের আমি মূল বেতন হিসেবে আমি যে টাকা আহরণ করি, তো তার মানে যে অংশটা আমার সিপিএফ আমার বেতন থেকে কেটে নিয়েছি যে ফান্ডে জমা হচ্ছে 10%, সেই অংশটুকু কি আমার করমুক্ত কিনা, এই দুইটা প্রশ্ন আমার। আচ্ছা, নাকি সম্পূর্ণ আমার মূল বেতন হিসেবে যা আহরণ করতেছি পুরোপুরি উপরে ট্যাক্স দিতে হবে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। জি, যেটা উনি যেটা বলছিলেন, আমি ওই দর্শকের প্রশ্নটা, যে এমআরপি দিয়ে যদি প্রাইসটা যদি ডিটারমাইন থাকে, সেটার উপর দেখা যায় যে কিছু কিছু সময় ওইটার উপর আবার ভ্যাট চার্জ করছে। তো সেটা কেন চার্জ করছে সেটা পার্টিকুলার যে যারা চার্জ করছে তারা বলতে পারবে, তারা চার্জ করে কোন খাতে দিচ্ছে সেটাও তো দ্যাটস নট শিওর। কিন্তু মানে আমার মনে হয় এখানে ওনার প্রশ্নটা ছিল যে ভ্যাটটাকে ডাবল চার্জড হচ্ছে, তো ডাবল চার্জড হলে তো এটা লিগালি এটা একটা দেখার বিষয় আছে, কারণ দিস ইস্যু ইজ দেয়ার। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মার্কেট এমআরপি থাকার পরও ভ্যাট ইজ বিং চার্জ। তো ভ্যাট চার্জ করাটা এই ক্ষেত্রে কতটুকু জাস্টিফায়েবল, এটা একটা দেখার বিষয় আছে। আই থিঙ্ক এই জিনিসটা যেহেতু এখন অনেক জায়গায় হয়েছে, ভ্যাট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উইল ডেফিনেটলি লুক ইনটু দিস ম্যাটার, যদি এটা ইয়েতে আসে।
আর ওনার যেটা এই যে ইনকাম ট্যাক্সে যে এটা প্রশ্ন করলেন ওটা কোন খাতে দেখাবেন ওই সময় জুয়েলারিজ, এটা আই থিঙ্ক দিস ইজ এগেইন এ স্পেসিফিক কোয়েশ্চেন, যেটা ওনার ট্যাক্স ফাইলটা কিভাবে করা আছে সেটার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় এখানে স্পেসিফিক আনসার না দেওয়াটাই বেটার হচ্ছে। তো জি, তো আমরা যে ব্যাপারে ডিসকাস করছিলাম যে আপনি বলছেন যে ভ্যাটটা নেয়ার একটা process আছে, right? Procedure আছে। We see that process envisages একটা particular method of collection. আপনি সেই VAT authority এসে গিয়ে যদি বলে যে আপনি আপনার বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে এত থেকে এত তারিখের মধ্যে দেখা গেল 200 কোটি টাকা রাজস্ব VAT কম দিয়েছেন, অপরাধ করেছেন, এত দিনের মধ্যে টাকা জমা দেন, তো তাহলে where is the determination? Where is the elementary concept of principles of মানে natural justice? কি কেন কিসের জন্য, যেখানে আইনি বলা আছে যে certain procedure has to be followed, সেটা না করে they straight go for a demand. There's a demand করতে হয় upon a determination of a liability. তো তখন কি হয়, the matter goes to the High Court division. And the Honorable High Court division যদি দেখেন যে it is an appropriate case, তখন ডিমান্ডটা স্টে করে দেন। তো ডিমান্ডটা যখন স্টে করে দেন তখন কি হচ্ছে যে রিয়েলাইজেশনটা ওখানে আটকে যাচ্ছে। Simple, if they had just simply complied with the procedure, things might have been different. Easier হয়ে যেত, প্রথমে যদি প্রসিজারটা মানতো তাহলে আর এই ঝামেলাটা তাহলে হতো, এটা হতো না। But then what আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে যে this is a repeated issue and recurring issue, একই জিনিস বারবার হচ্ছে, একই জিনিস। তো এখন কেন হচ্ছে, কেন এই লিটিগেশন কিন্তু এইসব কারণে হচ্ছে। তো মহামান্য হাইকোর্ট ডিভিশন যদি বলে যে না এইভাবে, এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন কিছু কিছু জায়গায় জাজমেন্টও দিয়ে দিয়েছে যে এটা এমনি হবে না, এটা এইভাবে ফলো করতে হবে। অ্যাপিলেট ডিভিশনও জাজমেন্ট দিয়ে দিয়েছে, মহামান্য অ্যাপিলেট ডিভিশন, যে এভাবে হবে। তো যা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট ডিভিশন, মহামান্য অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট থাকার পরও ভ্যাট অফিসিয়ালসরা কেন একই জিনিস একই ভুল বারবার করে, এটা তো মিস্টেরিয়াস ব্যাপার স্যাপার। সেটাই তো কখনো কখনো শুনি যে কন্ট্রোলার বা অডিটর জেনারেলের অফিস থেকে অডিট করা হয়, এটা কি রাজস্ব আদায় কর্তৃপক্ষের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করছে কি? দেখেন, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের অফিস ইজ এ কনস্টিটিউশনাল পোস্ট আন্ডার আর্টিকেল 128 সম্ভবত, ইটস এ কনস্টিটিউশনাল পোস্ট, এবং সেটার আন্ডার দেয়ার ইজ এ স্পেসিফিক লেজিসলেশন। জি, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের একটা স্পেসিফিক ফাংশন আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের অথবা পাবলিক এন্টিটির অডিট কন্ডাক্ট করা। আচ্ছা, বা পাবলিক এন্টিটি বলতে যেখানে গভর্নমেন্টের ইন্টারেস্ট আছে, স্টেক আছে। যেখানে ইন্টারেস্ট স্টেক নাই সেখানে বাই ল কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ডাজ নট হ্যাভ দ্য অথরিটি টু ইনভেস্টিগেট। এখন রিসেন্টলি দেখা গেছে যে অফিস অফ দ্য কন্ট্রোলার এন্ড অডিটর ইন জেনারেল এসে আপনার অডিট করছেন, প্রাইভেট কোম্পানির কাগজপত্র নিয়ে ওনারা অডিট করছেন, কি প্রেক্ষাপটে কোনো কিছু জানি না। এন্ড দেন হঠাৎ করে ভ্যাট অথরিটি এসে বলছে যে ওই কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফিসে বলেছে যে আপনার এত টাকা ফাঁকি হয়েছে, সুতরাং আপনি এত টাকা আমাদের ফেরত দিয়ে দেন বা এত টাকা দিয়ে দেন এত দিনের মধ্যে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের আদৌ পাওয়ার আছে কিনা, এবং এই ব্যাপারে মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন পেন্ডিং আছে, এবং ইট ইজ ইয়েট টু বি ডিসাইডেড যে তাদের ফাংশনটা এক্স্যাক্টলি মানে ব্যারিয়ারের মধ্যে থাকবে এবং আদৌ পারবে কিনা বা পারলে কতটুকু পারবে, এটা একটা জিনিস। বা যদি ধরেও নেই, যদি কথার কথা যে তাদের পাওয়ার আছে, তো তারা কি করছে? দে কন্ডাক্টিং অ্যান অডিট, দে কন্ডাক্টিং অ্যান অডিট অফ অ্যান অর্গানাইজেশন যেটা ভ্যাট অথরিটি করার কথা ছিল। এন্ড ভ্যাট অথরিটি আলটিমেট অথরিটি ইজ দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তো এনবিআর। তো সো এখন একই অথরিটি তো দুটো এক বনে তো দুবার থাকতে পারে না। So either it's NBR or it's a Controller and Auditor General. The legislation যখন পাস করা হয়, it is presumed to have been passed with an intention and it is presumed to be right. জি, তো এখন আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে because it is a constitutional post, the office, the Controller and Auditor General is a constitutional post, and office is under the specific law. What happens is VAT authority দেখা যায় যে সে straight away demand করে ফেলে। তো যদি at the end of the day it boils down to the recovery of VAT, VAT recovery. So VAT recovery জন্য VAT একটা তো প্রসেস আছে। যদি ধরেও নেই যে Controller and Auditor General has the power to examine or interfere, realization এর power তো Controller and Auditor General এর নাই, it is with the VAT authority itself under the VAT Act and in accordance with the VAT Act and the VAT rules. ওনারা বললেন ফাঁকি হয়েছে আর এনারা বললেন টাকা দাও,
এটা কখনো সমন্বয়টা থাকে না, এটা তো একটু ইটস আ ফার ফেচড আর্গুমেন্ট এন্ড এই জিনিসগুলো আসলে দিস আর এগেইন ম্যাটার বিফোর দ্য অনারেবল হাই কোর্ট ডিভিশন and I think 1 or 2 matter maybe before the honorable appellate division as well. It's a sub judice matter as well. আচ্ছা, দেখা যাচ্ছে এই প্রপেনসিটিটা দেখা যাচ্ছে, টেন্ডেন্সিটা। জি, আমাদের বোধহয় একটা ফোন আছে। হ্যালো হ্যালো। জি হ্যালো। হ্যালো, আমার প্রশ্ন হলো জি, যে সরকারি কর্মকর্তাদের এই নতুন ট্যাক্স আইন অনুযায়ী জি বেতনের উপরে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। জি, কিন্তু আর্মিদের বেলায় দেখা যাচ্ছে একটা বিশেষ একটা সার্কুলার দিয়ে তাদেরকে তাদের বেতন আয়কর মুক্ত করা হয়েছে। তাহলে একই দেশে দুই রকম যে আইনের প্রয়োগ, যেটা মূল আইন বা ট্যাক্স আইন যে অর্থ আইনের নাই, সেটা স্পেশাল সার্কুলার করে যদি এটা আইনটা এইভাবে করা হয় তাহলে সেটা কতটুকু প্রয়োগযোগ্য এবং বর্তমান বাস্তবতার আলোকে এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে বৈষম্যমূলক আচরণের এই বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের বোধহয় আরেকটা ফোন আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি রুমি বলছি কেরানীগঞ্জ থেকে। জি বলুন। হ্যালো। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আসলে আমরা যারা ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি ব্যবসায়ীরা, হ্যাঁ, জি, আমরা আসলে যে উদ্দেশ্যে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি বা সরকার আমাদের কাছ থেকে যে উদ্দেশ্যে ভ্যাট ট্যাক্স নিয়ে থাকে, সেই উদ্দেশ্যটা কি সরকার আমাদের পূরণ করছে? তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট ট্যাক্স সঠিক লিগ্যাল ভ্যাট ট্যাক্স দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি একটু জানতে চাচ্ছি। যে আমরা কি ভ্যাট ট্যাক্সের বিনিময়ে সেই সার্ভিসটা পাচ্ছি, লিগ্যাল ভ্যাট ট্যাক্স দেওয়ার বিনিময়ে সেই সার্ভিসটা পাচ্ছি, তো আমাদের লিগ্যাল ভ্যাট ট্যাক্স দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সামনে ইলেকশন, উনি হি ক্যান কাস্ট হিজ ভোট। উনি যদি মনে করেন যে এটা একটা পলিসি, গভর্নমেন্টের একটা পলিসির ব্যাপার, সেটা কিভাবে খরচ করবে না করবে সেটা গভর্নমেন্টের ব্যাপার। আর উনি যেটা বলেন যে ওই আর্মিদের এটা, আমি আর্মিদের এসআরটা দেখিনি বা ওই যে নোটিফিকেশন আন্ডার এক্সাম্পশন আছে এটা দেখিনি, বাট যদি ইট ট্রান্সপারেন্সি না এটা আসলে ডিসক্রিমিনেটরি বা কোনো অবজেক্টিভ বেসিস ছাড়া আছে, তাহলে তো এরকম তো দিস ম্যাটার ক্যান বি ড্রন টু দ্য অ্যাটেনশন অফ দ্য অনারেবল হাই কোর্ট ডিভিশন। ডিসক্রিমিনেশনটা কেন করা হচ্ছে, কারণ সবাই তো সরকারি কর্মকর্তা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং যদি কোনো জাস্টিফিকেশন না থাকে, আমার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্টস উইল বি পাসড। সো উনি নিতে পারেন হাইকোর্ট ডিভিশনে যদি মনে করেন ইটস অ্যাপ্রোপ্রিয়েট। জি, তো কার্যকর রাজস্ব আদায় ও রাজস্ব কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহার, এই দুয়ের মধ্যে কিভাবে একটি ভারসাম্য নিয়ে আসা যায় আপনি কি মনে করেন? ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালস আর পেইড, they are paid by the government. জি, না আপনি যদি গভর্নমেন্ট অফিসিয়ালসকে বলেন যে আচ্ছা ঠিক আছে তুমি রেভিনিউ আদায় করে দিতে পারলে তোমাকে বোনাস দেওয়া হবে, তখন তো তার একটা টেন্ডেন্সি থাকবে যে আই উইল গো ফর দ্য রেভিনিউ কালেকশন। অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ দেয়ার ইজ আ সার্কুলার যেখানে বলা আছে যে কাস্টমস অফিসিয়ালস এন্ড দ্য ভ্যাট ফিসক্যাল রেভিনিউ ম্যাটার্সে যারা ডিল করেন তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার, যে এত টাকা পর্যন্ত ভ্যাট রিয়েলাইজ করে দিতে পারলে এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস সর্ট অফ লাইক এ পারফরম্যান্স বোনাস। এই ধরনের কোনো গভর্নমেন্ট উইং এ যদি এই ধরনের জিনিস থাকে তখন ইট ইজ এ টেন্ডেন্সি যে ঠিক আছে ওয়াই নট, যত বেশি কালেক্ট করার চেষ্টা করি তত বেশি একটা ইনসেন্টিভের ইয়ে থাকে। এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে দ্য ব্যালেন্সিং ইজ ডিফিকাল্ট। ব্যালেন্সিং ইজ ডিফিকাল্ট কারণ হচ্ছে যে there are genuine importers, there are genuine people who want to pay VAT. এখন আমি VAT দিচ্ছি বা আমি ট্যাক্স দিচ্ছি বা আমি কাস্টমস ডিউটি দিচ্ছি বা ইনকাম ট্যাক্স দিচ্ছি, আমি দিচ্ছি তারপর যদি আমাকে মনে হয় যে না জাস্ট বিকজ আমি দিচ্ছি আমাকে আরো দেওয়া লাগবে, এই ধরনের টেন্ডেন্সি যদি ডেভেলপ করে তখন ইট বিকামস ভেরি ভেরি তখন এটা আবার ডিমোটিভেটিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে উনি গত বছর 10 টাকা ট্যাক্স দিয়েছে, এবার উনি কেন 9 টাকা দিচ্ছে, কারণ উনি 9 টাকা দিচ্ছে কারণ হচ্ছে এবার ওনার ট্যাক্স 9 টাকা আসে। Revenue should not, or the government officials should not take the view যে গতবারের চেয়ে এবার বেশি কালেক্ট করতে হবে। আপনি দেখেন সব সময় যে বাজেটের আগে পরে এবার আমাদের ইয়ে হচ্ছে টার্গেট আদায় হবে এত, আগে ছিল 10 টাকা এখন হবে 12 টাকা। তো এটা টার্গেট থাকা ভালো, কারণ অবশ্যই টার্গেট থাকা ভালো, কারণ ইম্পোর্ট বাড়ছে,
আপনার কনজাম্পশন বাড়ছে, অবশ্যই সেই জন্য টার্গেটটা বাড়ছে, কিন্তু হয়তো অনেক সময় যেভাবে হয় সেটা হচ্ছে উপর থেকে যখন বলা হয় যে আমাদের টার্গেট এত, তখন সাবঅর্ডিনেট অফিসাররা ওনারা মনে করেন যে টার্গেট মাস্ট বি অ্যাচিভড এট এনি কস্ট, তখন ফোর্সফুল হয়ে যায়। এবং এই ধরনের জিনিস যদি দেখেন আপনি দেখবেন যে বাজেটের আগে এবং পরে এই ধরনের সমস্যাগুলো খুব প্রকট হয়ে যায়, পার্টিকুলারলি টু মিট দ্য টার্গেট। ব্যাংকের যেমন একটা টার্গেট থাকে যে এত টাকা আপনি এনশিওর করতে হবে যে ডিপোজিট, ঠিক সিমিলার সিচুয়েশন অ্যারাইজেস হিয়ার। তো যতক্ষণ পর্যন্ত এই কনসেপ্টটা আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত মাইন্ডসেটটা করতে হবে। বাট যেটা সরকার খুব ভালো কাজ করছে সেটা হচ্ছে যে ট্যাক্স মেলাটা করছে, যেটা মানুষকে বলছে যে হ্যাঁ ইউ কাম ওভার হিয়ার, ট্যাক্স দাও, অ্যান্ড গভর্নমেন্ট ইজ গিভিং নেসেসারি অ্যাসিস্ট্যান্স, ট্যাক্স অ্যাসেসমেন্ট এন্ড এই ধরনের মোটিভেশনাল যদি হয় তাহলে এই যে ডিফারেন্সটা আছে দেন দ্যাট ডিফারেন্স ক্যান বি মিটিগেটেড টু সিগনিফিক্যান্ট এক্সটেন্ট। এবং আমি মনে করি যে ইট উইল বি কনজিনিয়াল আর কি, ইট উইল বি বেটার। জি, আমরা একদম সময়ের আসলে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই সম্পর্কিত বিষয়ে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে আবারও, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার।